এদিকে ইতালির রাজধানী রোমে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে নিহত কামাল উদ্দিন ও তার পরিবারের ৩ সদস্যের মরদেহ ঢাকায় পৌঁছার পর নেওয়া হচ্ছে নোয়াখালীতে। সেখানে তাদের দাফন করা হবে। মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছে ইতালিতে বাংলাদেশের দূতাবাস। পরিবারের বড় ছেলে আমির উদ্দিন মরদেহের সঙ্গে দেশে ফিরেছেন। আমিরও ওই হামলায় গুরুতর আহত হয়েছিলেন। তিনি জানান, গত ২৬ জুন রোমের কাসোলত্তি এলাকায় নিজেদের বাসায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কামাল উদ্দিন, তার স্ত্রী ও কন্যা। এরই মধ্যে এই ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনের ছবি প্রকাশ করেছে ইতালির পুলিশ। তবে এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দর্শক, এই বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। মিজান, মৃতদেহ কখন নাগাদ গ্রামের বাড়িতে পৌঁছবে, কি বলছেন এই নিয়ে স্বজনরা, এবং এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। হ্যাঁ, মার্জিয়া তিশা, ঠিক এখন থেকে 1 ঘন্টা পূর্বেই দুটি অ্যাম্বুলেন্সের যোগে 3 জনের মরদেহ তার যেই নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকরা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। ঠিক কিছুক্ষণ আগে এই মরদেহ আনা হলে এখানকার গ্রামবাসী স্বজন তাদেরকে শেষবারের মতন একবার দেখে নিয়েছেন। এখন তাদেরকে কিছুক্ষণ পরে তাদেরকে স্থানীয় যে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে জানাজা হবে, অর্থাৎ মাগরিবের নামাজের পরে জানাজা শেষে তাদেরকে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে 3টি কবর করা হয়েছে, সেখানে একে একে তাদেরকে 3 জনকে সমাধি করা হবে। তবে কি বলবো যে 3 জনের মরদেহ এখানে আসার সাথে সাথে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানকার নানা শ্রেণীর মানুষ স্বজন সবার আহাজারি কান্নাতে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। কারণ একে একে 3টি প্রাণ চলে গেল সেই বিদেশের মাটিতে। সেই ঘাতক কাজরি এলাকারই একজন পরিচিত এখানকার মানুষ ক্ষুব্ধ, তারা একটু আগে ঘাতকের দ্রুত গ্রেপ্তার দাবিতে মিছিল করেছে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তার পরিবারের স্বজনরা একটাই দাবি যে তাদের উপার্জনক্ষম সন্তানকে তারা হারিয়েছেন, ছেলের বউকে তো হারিয়েছেন, ছেলের 5 বছরের কন্যা সন্তানকে হারিয়েছেন। এখন তাদের একটাই দাবি যেন তারা জীবিত অবস্থায় পিতা মাতা তাদের এই ঘাতককে তারা যেন দেখিয়ে যেতে পারেন তার কঠিন শাস্তি হয়েছে। এখানকার মানুষেরও একটাই দাবি যেন তারা এটা দৃষ্টান্ত শাস্তি হয়, যেন আর পরবাসে কোনো ধরনের কেউ এর হত্যার শিকার না হয়। এখানকার মানুষের এই আহাজারি চলছে। আপনি হয়তো দেখতে পারবেন যে সকাল থেকে এখানকার হাজার হাজার নারী পুরুষ শেষবারের মতন দেখতে এসেছেন, কারণ সকলের কাছে প্রিয় ছিল কামাল উদ্দিন বাবুল এবং তারা কামাল উদ্দিন বাবুল সহ তাদের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। মিজান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আগামীকাল ঢাকা সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি সকাল 11টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দোয়া মাহফিলের দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। এ সময় ভিন্ন প্রসঙ্গে রিজভী আরও বলেন, রাষ্ট্রপতির শপথ নেবার আগেই আইনগত এমন কোনো বাধা নেই যে কারণেই প্রেসিডেন্ট প্রার্থীকে পদত্যাগ করতে হবে। তবে বিএনপি মহাসচিব নৈতিক কারণে দল থেকে পদত্যাগ করেছেন। এবং মানুষের আগামীকাল তার জন্মদিন। এই দিবসটি পালন করার জন্য আপনারা জানেন যে সব সময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেয়ার পরেই দলীয় ও মন্ত্রণালয়ের পদ ছাড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AHM জাহিদ হোসেন।
দুপুরে বেস্ট অব বেস্ট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ এক অনুষ্ঠানে কথা বলার সময় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জাহিদ আরও বলেন, মন্ত্রণালয়ের রদবদল হয়েছে তা গুজব। প্রধানমন্ত্রী চাইলেই মন্ত্রিপরিষদ পরিবর্তন করবেন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার, এই কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যিনি প্রার্থী হবেন উনি প্রার্থিতা জমা দিবেন, প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন, অর্থাৎ ইলেকশন কমিশন বলবে ওনার প্রার্থিতা সঠিক, তারপরে ভোট হবে, ভোটের পরে একজন নির্বাচিত হবেন। ও শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না। কাজেই আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও মহাসচিব, উনি এখনও মন্ত্রী, এখনও স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। সাবেক বিমান বাহিনীর প্রধান ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং শেষ শ্রদ্ধায় রাষ্ট্রীয় সম্মাননা জানায়। শুক্রবার বাদ-জুমার নামাজ শেষে ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনীর প্যারেড গ্রাউন্ডে মরহুমের জানাজায় বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক সদস্য এবং মরহুমের দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন। পরে বিমান বাহিনীর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। রফিকুল ইসলাম 4 জুন 2001 থেকে 8 এপ্রিল 2002 পর্যন্ত বিমান বাহিনীর 10ম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সামরিক জীবন শেষে রাজনীতিতে সক্রিয় হন এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চাঁদপুর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ভয়াবহ আকার ধারণ করেছে দেশে বিদ্যুৎ সংকট। তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। পালা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে ঢাকায়ও। বিদ্যুৎ সংকটে এরকম মুখ থুবড়ে পড়েছে দেশের ছোট বড় শিল্প কারখানার উৎপাদনও। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে কারখানার কার্যক্রম। তৈরি হচ্ছে উৎপাদন ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা। বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে কৃষিতেও। সেচ কাজ ব্যাহত হওয়ায় উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটে বাড়ছে শিল্প খাতের চাপ। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে বুধবার থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে হবে আলোকিত বিলবোর্ড, সীমিত করতে হবে আলোকসজ্জাও। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, নির্ধারিত সময়ের আগেই দোকানপাট বন্ধ করতে হলে বাড়বে আর্থিক ক্ষতি। এদিকে আবারও তীব্র গ্যাস সংকটে পড়েছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। গ্যাসের চাপ কমে যাওয়ায় প্রায় বন্ধ হয়ে গেছে জেলার বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। গ্যাসের আশায় এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছেন চালকরা। একই সাথে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। এছাড়া বাসাবাড়িতেও চুলা জ্বলছে না ঠিক মতন। রান্না করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। আবারও গ্যাসের জন্য হাহাকার। গ্যাস না থাকায় প্রায় বন্ধ নারায়ণগঞ্জের সিএনজি স্টেশনগুলো। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে 33টি সিএনজি স্টেশনের কোথাও গ্যাস সরবরাহ নেই, কোথাও চাপ কম। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। অনেকেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন। শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন কমে গেছে। এতে লোকসানের আশঙ্কায় সংশ্লিষ্টরা। আমাদের যে যাত্রীর সময়টা, ওই সময় মতন আমরা গ্যাসটা পাইতেছি না। আমাদের এমন সময় আমরা গ্যাসটা পাই তো আমাদের পুরো রাস্তা থাকে খাইলা। মহাজন দাঁড়াই রয়েছে জমার লইগিয়া, আমরা জমা পাবো সকাল থেকে এই পর্যন্ত 1 টাকা ইনকাম করিনি। ছেলেমেয়ের পড়ালেখা আছে, স্কুল খরচা আছে, বাসার খরচা আছে, এগুলো তো পোষাইতে পারতেছি না। সকাল 8টা বাজে আইসা এ পর্যন্ত পাই নাই, এরপরও রাত 12টা বাজে পাবো কিনা ওটাও সন্দেহ। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন বাসাবাড়ির মানুষ। দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক না হলে সংকট আরো তীব্র হতে পারে। আর আমাদের গ্যাসের সংকট যদি 23 তারিখের মধ্যে না হয়, যেটা একদম ফাইনালি প্ল্যাটফর্ম, তাহলে আমরা লাগাতার আমাদের স্টেশনগুলি বন্ধ করার জন্য আমরা চলে যাব। এই ক্ষেত্রে আমাদের আর কোনো কিছু করার বাকি থাকবে না। গ্যাস সংকটে বিপর্যস্ত নারায়ণগঞ্জের পরিবহন, শিল্প ও জনজীবন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন গ্রাহকদের।
মনিরা কাজরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।